আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা চলে আসলাম দিনাজপুরের বিন্নাকুড়ি নামক একটি জায়গায়। তো বিন্নাকুড়ি জায়গাটিতে আমরা গিয়েছিলাম হাঁস একটু স্পেশালভাবে রান্না করে সেখানে খাওয়ায়। তো হাঁসের যে স্পেশাল রেসিপি সেটা মানে রসনা বিলাস করার জন্যই আমরা আসলে বিন্নাকুড়ির উদ্দেশ্যে সৈয়দপুর থেকে রওনা দিয়েছি। তো আমি সৈয়দপুর থেকে যখন সৈয়দপুর এবং ঢাকা দিনাজপুর হাইওয়ে ধরে দিনাজপুরের অংশে গিয়ে পৌঁছলাম, সেখান থেকে যখন আমরা ভেতরে চিরির বন্দর রোড দিয়ে ঢুকে বিন্নাকুড়ির পথে রওনা দিয়েছিলাম, তখন আমার সাথে আমার এক ভাই বন্ধু ব্যবসায়িক আকরাম ভাই সৈয়দপুর থেকে ওনার মোটরসাইকেলে চেপে বসে দুজন মিলে একত্রে যাচ্ছিলাম। যাওয়ার সময় অনেক গল্প কথনের মাধ্যমে বিকেলের যে পড়ন্ত দুপুরের পরে অবশ্য আমরা রওনা দিয়েছি যে রোদে গ্রাম এবং সবুজ শ্যামলিমার এত সুন্দর মায়া ফুটে ওঠে, তা আমার মনে হয় যে কোনো দেশপ্রেমিক এবং প্রকৃতি প্রেমিক মানুষকে মুগ্ধ করবে। তো এখান থেকে আমরা যখন জায়গাটির নাম হচ্ছে রাবেয়া থেকে আরেকটু সামনে এসে যখন আরেকটি বাজার দেবীগঞ্জ, এই দেবীগঞ্জ থেকে পূর্বের দিকে আমরা যখন ঢুকে যাই, তখন এই জায়গাটি থেকে আর 8 কিলোমিটার দূরে বিন্নাকুড়ি গ্রামের আঁকাবাঁকা পথ, পিচঢালা আঁকাবাঁকা পথ। এই পথটি এক সময় মেঠো পথ ছিল। যান্ত্রিকতার এবং উন্নতির ছোঁয়ায় আজকে মেঠোপথ খুব কমই দেখা যায়, তবে এই অঞ্চলে এখনো যথেষ্ট মেঠোপথ রয়েছে। তো এটি ঢাকা দিনাজপুর হাইওয়ে থেকে ভেতরে চিরির বন্দর যাওয়ার পথে এই রাস্তাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রাস্তার দুধারে কি অসম্ভব সুন্দর মায়াময় একটা প্রকৃতি এবং গ্রামীণ সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। সত্যিকার অর্থে এখন আর ওভাবে মানুষের সেই গ্রামীণ জীবন দেখা যায় না, যে গ্রামীণ জীবন আমরা ছোটবেলায় বইতে পড়েছি ছবির মতো লাগতো। এখন গ্রামীণ জীবনে অনেকটা আধুনিকতার ছোঁয়ায় ইট পাথরে গড়া মানুষের প্রাকৃতিক জীবন থেকে যান্ত্রিক জীবনে পরিবর্তিত হয়ে গেছে। তো আমরা যাচ্ছি দেবীগঞ্জ থেকে ভেতরের রাস্তা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যান দিয়ে মানুষ যাতায়াত করে অঞ্চলে। ভ্যান করে এখানে রিক্সা নেই, একমাত্র অটো অর্থাৎ চার্জার দিয়ে ব্যাটারি চালিত যে ভ্যানগুলো আছে, এগুলো আগে প্যাডেলেই চলতো, অর্থাৎ পায়ের শক্তিতেই এগুলো চলতো, কিন্তু বর্তমানে এখন আর পায়ের প্যাডেল দিয়ে চালানো সেই ভ্যান কিংবা রিক্সা বাংলাদেশের কোথাও খুব একটা দেখা যায় না। এটা সম্পূর্ণ এখন যান্ত্রিক ব্যাটারি চালিত ইলেকট্রনিক্স হয়ে গেছে। তো দেখেন গ্রামের মানুষ, এখানে কিছু মেঠো ঘর দেখা যাচ্ছে। বড় অদ্ভুত বিষয় হচ্ছে সাইকেলের যে প্রচলন সেটাও কিন্তু এদিকে এখন খুব একটা নেই। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে সাইকেল খুব কম, অর্থাৎ আপনারা দুইটা সাইকেল দেখলে দুটো মোটর সাইকেল দেখবেন, কিংবা দুটো সাইকেল দেখলে আপনারা সেখানে 4টা মোটর সাইকেল দেখবেন, এমন একটা অবস্থা। তো এভাবে প্রাকৃতিক যে পরিবেশ, সে পরিবেশের কিছুটা ছোঁয়া হলেও এখানে আপনারা পাবেন। আসলে আমরা শহর থেকে গ্রামের সেই জীবনযাত্রায় খুব একটা যাই না, দেখি না, কিংবা এখন অনেকটা ভুলতে বসেছি গ্রামীণ জীবনকে। এই গ্রামীণ জীবন দেখার জন্য কিংবা গ্রামে গিয়ে নিজেকে একটুখানি সরল স্বস্তি বলা যেতে পারে, সরল শান্তি স্বস্তির জন্য গ্রামে যাওয়া উচিত এবং গ্রামের সময় দেওয়া উচিত। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিকেলে দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারা দোকানে
সময় পার করতেছে, গায়ে এলিয়ে দিয়ে একেবারে বাঁশের টঙে বসে তারা যাচ্ছে। এই যে একটা বাজার, এই বাজারের পরেই অবশ্য বিন্যাকুড়ি বাজার, আমরা এই বাজারটি অতিক্রম করতেছি। এটা একটা গ্রামীণ ছোট বাজার, বলা হয় যে হাট বারে এখানে মানুষের সমাগম হয়। তো আমরা চলে যাচ্ছি হাট পার হয়ে, গ্রামীণ হাটটি পার হয়ে আমরা আবারও সামনের দিকে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো গাড়ি, এই গাড়ি দুটোর অদূরে, অর্থাৎ মেঠোপথ দিয়ে হেঁটে অদূরে রাস্তা থেকে একেবারে গ্রামের অনেক দূরেই কোথাও কোথাও বিয়ে হচ্ছে, আমরা সেটার কিছুটা অনুমান করতে পারছি। এবং আপনাদেরকে আমি সবুজের শেষ প্রান্তে গেট দিয়ে মানুষ ঢুকতেছে এমনটা দেখেছি, কিন্তু ক্যামেরায় সেটা ক্যাচ করতে পারেনি। যাই হোক, আমরা ছুটে চলেছি সবুজের বুক ছিঁড়ে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম এবং সূর্য প্রায় ডুবো ডুবো ভাব। এখানে আসরের কিছুটা পরের সময়, তো সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এই সময়ে আসলে গ্রাম যে কত সুন্দর রূপ ধারণ করে, সে রূপের কথা বর্ণনা করে বোঝানো যাবে না যদি আপনারা এভাবে না আসেন। তবে এটা উত্তর অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এখন বর্ষা মৌসুমের পরে শরতের যে রূপ, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা আরও বেশি আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য যেতে পারেন যশোরের ভেতরে, অর্থাৎ যশোরের গ্রামগুলোর মধ্যে গ্রামের এখনও মানে প্রকৃত গ্রামের যে আদল, যে রূপ, যে প্রকৃতি, সেটা খুঁজে পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন চলে আসছি প্রায় হাইওয়ের কাছাকাছি, কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব। আর এই পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু সময় আছি ততটুকু সময় আপনাদের সাথেই একসাথেই এই প্রকৃতিতে অবগাহন করি এবং প্রকৃতির রস চর্বণ করি। দেখতে থাকুন সামনের যে পথটা, পথের দুপাশের যে আম, লিচু এবং কলা গাছ, এগুলো আসলে গ্রামের প্রতিচ্ছবি বহন করে। আর সবুজ ধান ক্ষেত, ধান খেতে আর হয়তোবা মাসখানেক পরেই এখানে সবুজের সমারোহের মধ্যে দেখা মিলবে, ধানের শীষ পুরোপুরি জাগান দেবে। সে তখন আবার আরও একটা ভারী সুন্দর রূপ লাভ করবে এই সবুজের মাঠগুলো। তখন সেটা সম্পূর্ণ ভিন্ন একটা আমেজ তৈরি করবে, ভিন্ন একটা আনন্দ তৈরি করবে গ্রামের মানুষের মাঝে। আর এখন যে প্রকৃতি, সেটা সম্পূর্ণ সবুজ শ্যামলিমাময় এবং বলতে পারেন যে আসলে মন্ত্রমুগ্ধের মতো মানুষকে আপন করে নেওয়ার যে সুনিবিড় মায়া, ছায়া, রং, সব মিলিয়ে একেবারে আপন ভালোবাসার ভুবনে আত্মভোলা করে হারিয়ে যাওয়ার মতো একটা পথ, একটা প্রকৃতি, একটা গ্রাম পরিবেশ দেখতে পাচ্ছেন। রাস্তার দুপাশে আসলে এখন সেই মাটির তৈরি ঘর তেমন একটা নেই, এখন বেশিরভাগই ইটের তৈরি আধা পাকা বাড়ি। যেটা স্কুল ছুটি হয়েছে 4টা, যেহেতু বিকেল, স্কুলের বাচ্চারা বাড়ি ফিরতেছে সারাদিন পড়াশোনা করে, স্কুল করে বিকেলে, সেটা আপনারা দেখতে পেলেন। এটাও গ্রামের একটা প্রতিচ্ছবি। যারা গ্রামে বসবাস করছেন তারা জানেন যে হাই স্কুল অনেক দূরে হয়, 3-4টা গ্রাম বা 5-7টা গ্রামের মাঝখানে একটা হাই স্কুল থাকে, সেখানে অনেক স্টুডেন্ট একসাথে পড়াশোনা করে। সেটাও একটা ভালো লাগা এবং একটা স্মৃতিময় জায়গা। প্রত্যেকেরই এরকম হাই স্কুলের স্মৃতি থাকে, হাই স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়। তো
যত কিছুই জীবনে যতই যেখানে যেভাবেই ভ্রমণ কিংবা যেভাবেই আমরা ভ্রমি যেভাবে বিচরণ করি ওই প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই দুটোর কথা আমাদের স্মৃতিপটে সবসময় চিরজাগরুক হয়েই থাকে। এই স্মৃতিগুলো কখনো ভোলা হয় না। তো এইভাবে আমরা মানে প্রায় দীর্ঘ পথ অতিক্রম করে চলতে থাকি আর বিভিন্ন গল্প করতে থাকি দুজন মিলে। আমি ক্যামেরাটা অন করে রাখি যে যেন আপনাদের সাথে বিষয়টি মানে এই প্রাকৃতিক সৌন্দর্যটি ভাগাভাগি করতে পারি। দেখেছেন মাটির পথ, এখানে এখনো পিচ ঢালা হয়নি, কিছুক্ষণ আগে চলে গেল এবং তার পরবর্তী পথটুকু আমরা দেখতে পাচ্ছি। আর বেশি দূর সময় লাগবে না, হয়তো বা 2-3 মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো আপনাদেরও যখন সময় হবে এভাবে শহরের যান্ত্রিকতা ছেড়ে গ্রামের মেঠো পথে, গ্রামের সবুজ পথে, গ্রামের শ্যামলিমায়, গ্রামের সাধারণ মানুষের মাঝে নিজেকে কিছু সময়ের জন্য বিলিয়ে দিয়ে কিছু ভালো লাগা অনুভব করার চেষ্টা করবেন। তাতে করে আসলে জীবন আপনাকে কখনো রিলিজ দেবে না। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ কাজে ব্যস্তই থাকবে। আপনাকে ব্যস্ততা কখনোই ছুটি দেবে না। ব্যস্ততা আপনাকে কখনো আপনার জন্য কিছু করতে দেবে না। তাই এর মাঝেও হাজার শত ব্যস্ততার মাঝেও আপনি নিজের জন্য একটু সময় বের করবেন, ঘুরবেন, দেশটাকে দেখবেন। অনেক সুন্দর আমাদের এই বাংলাদেশ। আসলে বাংলাদেশটা যে এত সুন্দর এবং এটা যে সত্যি শিল্পীর তুলির রঙে আঁকা কিংবা তার চাইতেও বেশি কিছু, সেটা আপনি যখন নিজ চোখ না মেলে সারা দেশটাকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না। আমার চোখে কিংবা ক্যামেরা দিয়ে কিংবা কারোর কথায় বর্ণনা শুনে আপনি এই দেশটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সত্যিকার অর্থেই এ দেশটি বড় মায়াময়। এ দেশটি এত বেশি মানে রূপ ধারণ করে আছে যে আপনি দেশটাকে যদি সত্যিকার অর্থেই চোখ মেলে দেখেন তাহলে এর প্রেমে আপনি পড়তে বাধ্য। এই বনলতা সেন আসলে জীবনানন্দের দেখা কোনো মেয়ে নয়। আসলে বনলতা সেন তিনি নাটোরেও কোনো বনলতা সেনকে দেখেননি। ঠিক এভাবেই তিনি প্রকৃতিতেই খুঁজে পেয়েছিলেন তার প্রেমময়ী বনলতাকে। তো আপনারাও আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা, আপনাদের সব কিছুই এই প্রকৃতিতে, এই বাংলায় বিচরণ করলে খুঁজে পাবেন। বাংলাকে দেখুন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা নিজের যে ভালো লাগা, সে ভালো লাগায় অবগাহন করতে পারেন এবং ভালো লাগাগুলোকে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটা লিচু বাগান পার করলাম আমরা। এরপরে এগুলো আসলে ঘাস, এগুলো মানে